নিখিলবঙ্গ মেধা অন্বেষণ 2024 যেটা ছিল সেটা নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান 2025 নামে রূপায়িত হয়েছে। তার গণিতে সেট 3 আমরা আজ করব। সেট 2 অলরেডি আমাদের হয়ে গেছে। 1 নম্বরে কি বলছে? অর্ধেক কথাটিকে সংখ্যায় লিখলে হয়। অর্ধেক 1, তার অর্ধেক যদি লেখা হয় সেটাকে আমরা লিখি 1/2। ঠিক আছে। আর যদি দশমিকে বলে তাহলে লিখবো আমরা 0.5। দুটোই আমি তোমাদের করে দেখিয়ে দিলাম। 2 নম্বর কি বলছে? বিজোড় সংখ্যা বিযুক্ত বিজোড় সংখ্যা। চলো, বিজোড় সংখ্যা বিযুক্ত বিজোড় সংখ্যা কি হয়? সবসময় জোড় সংখ্যা হয়। ঠিক আছে, কি রকম? আচ্ছা, আগে লিখিনি। জোড় সংখ্যা, দেখো, বিজোড় সংখ্যা বিযুক্ত বিজোড় সংখ্যা। আচ্ছা, 9 করে দিই এটা। 9 বিযুক্ত 7 সমান কত হচ্ছে? জোড় সংখ্যা। জোড় সংখ্যা বিযুক্ত জোড় সংখ্যা সমান কত হবে? জোড় সংখ্যা। আচ্ছা, জোড় সংখ্যা বিযুক্ত বিজোড় সংখ্যা সমান বিজোড় সংখ্যা। আবার বিজোড় সংখ্যা বিযুক্ত জোড় সংখ্যা সমান হবে কিন্তু বিজোড় সংখ্যা। ঠিক আছে, চারটে আমি তোমাদের করে দেখিয়ে দিলাম। এখানে যে কোনো একটা আসতে পারে, সবসময় এটাই না যে জোড় সংখ্যা বিযুক্ত বিজোড় সংখ্যা মানে এটাই আসবে, বিজোড় সংখ্যা বিযুক্ত বিজোড় সংখ্যা। কোন দুটি সমার্থক? গুণনীয়ক গুণনীয়ক এবং উৎপাদক। উৎপাদক, ঠিক আছে। দেখবে মৌলিক সংখ্যা যখন আমরা সংজ্ঞা বলি মৌলিক সংখ্যার, তখন কিন্তু আমরা এই শব্দটা ব্যবহার করি, গুণনীয়ক এবং উৎপাদকের। আচ্ছা, 4 নম্বর কি বলছে? আচ্ছা, বলো তো, কমেন্টে বলো তো, তোমরা কমেন্ট করো যে মৌলিক সংখ্যার কয়টা উৎপাদক থাকে? মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কত? মৌলিক সংখ্যার কটা উৎপাদক বা কটা গুণনীয়ক থাকে? কমেন্টে সবাই জানাও। কোনটি ঘনবস্তু নয়? ভাঙা ইট, ঘড়ি, উদ্ভিদ, ঘৃণা। ঘৃণা, ঘৃণা কোনো ঘনবস্তু নয়, কারণ এটা মনের একটা ফিলিং বা একটা অন্তর্নিহিত আচরণ। অন্তর্নিহিত আচরণ বা মনের একটা ভাব, এটাও বলা যেতে পারে। ঠিক আছে, যেটাকে আমি হাতে ধরতে পারছি না, যে বস্তুটাকে, যেমন এটা ফোনটাকে আমি হাতে ধরতে পারছি, এটা যেমন মার্কার বা পেন হাতে ধরতে পারছি, খাতাটাকে হাতে টাচ করতে পারছি, কিন্তু ঘৃণাকে কি আমরা টাচ করতে পারি? কখনোই পারি না। ঠিক আছে, তাই এটা ঘনবস্তু নয়। পাঁচ 5 নম্বরে কি বলছে? কোন সংখ্যার গুণিতক অসংখ্যা, নির্দিষ্ট, এক এবং সেই সংখ্যা যে কোনো সংখ্যক। আচ্ছা, এটা কি কনসেপ্টটা বুঝতে পারলাম না, বাট যাই হোক, আমি তোমাদের এখানে যেটা লিখে দিচ্ছি সেটা, এটা অসংখ্য হবে। গুণিতক সব সময় অনির্দিষ্ট, অনির্দিষ্ট বা অসংখ্য, অসংখ্য। ঠিক আছে। আর গুণনীয়ক, গুণনীয়ক সব সময় নির্দিষ্ট, এর উল্টোটা নির্দিষ্ট। আচ্ছা, 6 নম্বরে কি বলছে দেখি। 6 নম্বর, 0, 1, 2, 3 দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত? আচ্ছা, তাহলে 0, 1, 2, 3, 0, 1, 2, 3 সব থেকে বড় হচ্ছে 3, 2, 1, 0, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। এবার তোমরা যদি ভাবছো যে এটাকে উল্টো করে লিখে দিলে আমাদের মানে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে, সেটা ক্ষুদ্রতম সংখ্যা হবে, কিন্তু আমাদের কি বলেছে? 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম। তাই এখানে আমাদের 1 আগে দিতে হবে, তারপর 0, তারপর 2, তারপর 3। যদি আমরা 0 আগে করতাম তাহলে কি হতো? সংখ্যাটি 3 অঙ্কের হয়ে যেত। ঠিক আছে। আচ্ছা, চলো, এটার বিয়োগ করতে বলেছে, এটা বিয়োগ করলে কত হচ্ছে? 2, 1, 8, 7। ঠিক আছে। 7 নম্বর কি বলছে দেখি। দেশলাই বাক্সের আকারকে বলে। দেশলাই বাক্সের, দেশলাই বাক্স দেখতে কেমন হয়? এটা আয়তাকার হয়, আর সেটা একটা ঘনক, তাই এটা হবে দেশলাই বাক্স। দেশলাই বাক্স হুম 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 আয়ত ঘনক।
আয়ত, আয়ত ঘন বা আয়ত ঘনক। ঠিক আছে, চলো তারপর কি বলছে 8 নম্বরে, যেসব সংখ্যা 9 দ্বারা বিভাজ্য তারা আর কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? যেসব সংখ্যা, 8-এ বলছে যেসব সংখ্যা, যেসব সংখ্যা 9 দ্বারা বিভাজ্য, 9 দিয়ে বিভাজ্য তারা সব সময় কি হবে? তারা সব সময় 3 দিয়েও বিভাজ্য হবে। কেন করলাম এটা? কারণ 3 হচ্ছে 9-এর, 3 হচ্ছে 9-এর গুণনীয়ক। ঠিক আছে, 9-এর গুণনীয়ক হচ্ছে 3। আচ্ছা 9 নম্বর কি বলছে দেখি। 1 2 4 7 11 এর পরবর্তী সংখ্যাটি কি হবে? 1 2 4 7 11। আমি আগের দিন তোমাদের কি বলেছিলাম, যে এখানে আমাদের লিঙ্ক খুঁজতে হবে বা আমাদের মিল খুঁজতে হবে বা অমিল খুঁজতে হবে, যে কত ডিফারেন্স আছে বা কত যোগ করলে আমরা পরের সংখ্যাটি পাচ্ছি। কি হবে এখানে? দেখো, এখানে 1 যোগ হচ্ছে, এখানে 2 এর সাথে 2 যোগ হচ্ছে, 4 এর সাথে 3 যোগ হচ্ছে, 7 এর সাথে 4 যোগ হচ্ছে, তাহলে 11-এর সাথে 5 যোগ হলে আমরা কত পাবো? 16 পাবো। তাহলে 16 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা তারপরে চলো 10 নম্বর কি বলছে দেখি। 10 থেকে 14 সংখ্যাগুলির গড় কত? তাহলে 10 থেকে কি আছে? 10 11 12 13 14। তোমাদের যখন আমি গড় শিখিয়েছিলাম তখন কি বলেছিলাম, যে যদি 5টা বা 3টে এই ধরনের বিজোড় সংখ্যায় পদ থাকে তখন আমরা কি করব? মাঝের সংখ্যাটিকে গড় হিসেবে নিতে পারি, কিন্তু সেক্ষেত্রে সংখ্যাগুলি পর পর থাকতে হবে। এমনি না যে 10 12 15 11 20 এই ধরনের থাকা চলবে না। 10 11 12 13 14 যেমন পর পর আছে, ঠিক আছে, এরকম ক্রমানুযায়ী থাকতে হবে বা ক্রমানুসারে থাকতে হবে। তাহলে মাঝে কি সংখ্যা আছে? 12। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার 12। 12 হচ্ছে আমাদের উত্তর। এবার বলবে কিভাবে করলাম। 5টা সংখ্যা যদি যোগ করি কত হচ্ছে? এটা যোগ করলে হচ্ছে 60। 60কে কত দিয়ে ভাগ করব? 1 2 3 4 5। তাহলে 5 দিয়ে ভাগ করলে সেই উত্তর আমাদের 12ই আসছে। ঠিক আছে, 11 নম্বরে কি বলছে দেখি। এই নিয়মগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, এগুলো না মনে রাখলে অঙ্ক হয়ে যাবে কিন্তু দেরি হবে। তাই চটপট অঙ্ক করার জন্য আমাদের এই নিয়মগুলো মনে রাখতে হবে। এই নিয়ম মনে থাকবে আমাদের প্র্যাকটিস দিয়ে। তাই তোমরা বারবার অঙ্কগুলো ভিডিওটা দেখো আর অঙ্কগুলো প্র্যাকটিস করো। 0.3কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হয় 0.3। এটা যদি সামান্য ভগ্নাংশে পরিণত করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? দেখো, আগে 3 লিখলাম, ওপরে যেটা আছে মানে যে সংখ্যাটা আছে সেটা আমরা আগে লিখে নেব। এবার কি করব? দশমিকের জন্য নিচে আমাকে একটা 1 নিতে হয়, আর দশমিকের পরে যটা সংখ্যা আছে তত আমি শূন্য বসাবো। কটা সংখ্যা আছে? একটাই শুধু সংখ্যা ছিল, তাহলে আমাকে একটাই শূন্য বসাতে হবে। তাহলে 3/10, এটা হচ্ছে আমাদের উত্তর। 12। 12 নম্বরে কি বলছে দেখি। 12 নম্বরে বলছে 5টি সংখ্যার গড় কত হলে ওদের সমষ্টি হবে 45। তাহলে সমষ্টি কত হয়েছে? 45। তাহলে 5 দিয়ে আমরা ভাগ করব, 5 9 45। তাহলে কত হচ্ছে আমাদের? 5টি সংখ্যার গড় যদি 9 হয় তাহলে আমাদের সমষ্টি সংখ্যা হবে 45, মানে সব সংখ্যাগুলির সমষ্টি হবে 45। 13 নম্বর, ভগ্নাংশের হর সমান রেখে, ভগ্নাংশের হর সমান রেখে লব কমালে ভগ্নাংশের মান বাড়ে কমে একই থাকে বা বাড়তেও পারে কমতেও পারে। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভগ্নাংশের হর, যেমন ধরো 5-এর 12 একটা ভগ্নাংশ আছে, ঠিক আছে, ভগ্নাংশের হর সমান রেখে, তাহলে পরের 12ই রাখলাম, হর সমান রাখলাম, লব কমালে সেটা যদি 4 করে দিই আমরা, তাহলে মানটা বাড়লো না কমলো কিভাবে বুঝবো? দেখো, আগে আমি ভাগ করে তোমাদের একবার দেখিয়ে দিই। 12 দিয়ে যদি 5কে ভাগ করি তাহলে প্রথমেই দশমিক আসছে, তাহলে 0, তাহলে 12 4 48, সেক্ষেত্রে কি হচ্ছে? 0.4 আসছে। আচ্ছা এবার দেখি 12 দিয়ে 4কে ভাগ করে 0.0, 12 3 36, ঠিক আছে, সরি, হ্যাঁ 12 3 36, তাহলে 0.3 আসছে। তাহলে 0.3 বেশি না 0.4 বেশি? অলওয়েজ 0.4 বেশি।
ঠিক আছে, তাহলে মান কি হচ্ছে, আমাদের কমে যাচ্ছে। এটা তো খুব স্বাভাবিক। 12 টাকার মধ্যে 5 টাকা বেশি না 12 টাকার মধ্যে 4 টাকা বেশি? সবাই বুঝতে পারছো তোমরা যে 12 টাকার মধ্যে 5 টাকা বেশি। তাই টাকা একই রেখে যদি তোমাকে কম টাকা দেওয়া হয়, মানে টাকার পরিমাণ কমিয়ে দেওয়া হয়, তোমাকে যে টাকাটা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তুমি বেশি পাবে না কম পাবে? অবশ্যই আমি কম পাবো। তাই ভগ্নাংশের মান বা হর সমান রেখে যদি লব কমানো হয়, সেক্ষেত্রে এই লেখাটা কি ফ্রেমের বাইরে ছিল? তো নাম্বার কি বলছে দেখি। এসি বিডি সিই ডি এফ, এরপর কি বসবে? দেখো, প্রথমে আছে এ, মাঝখানে কিন্তু বি নেই, আবার এই বি আছে, মাঝখানে কিন্তু সি নেই। তাহলে একটা করে সংখ্যা, একটা করে অ্যালফাবেট মাঝখান থেকে বাদ যাচ্ছে। ঠিক আছে, তাহলে সি আছে, আবার দেখো এখানে ডি নেই, আবার শেষের যেটা সংখ্যা সেটা কিন্তু মাঝখান থেকে বাদ থাকছে। দেখো সি নেই, আবার ডি নেই, আবার এখানে দেখো ই নেই। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এফ এর আগে এবং পরে যে সংখ্যাটা আছে সেটা বসবে। কিরকম? এফ এর আগে কি হয়, ই, আর জি, এফ এর পরে হয় জি, তাহলে ই আর জি হবে অ্যান্সার। এ সি, মাঝখানে বি নেই, বি ডি, মাঝখানে সি নেই, সিই সিই, মাঝখানে ডি নেই, ডিএফ, মাঝখানে ই নেই, তাহলে ইজি, মাঝখানে মিসিং আছে। কি মিসিং আছে? এফ মিসিং আছে। আশা করি বুঝতে পেরে গেছো। 15 নম্বর কি বলছে, একটি ঝুড়িতে 20টি আপেল আছে, এর মধ্যে 1/4 অংশ পচে গেছে, কয়টি আপেল ভালো আছে? ওকে, তাহলে একটি ঝুড়িতে আছে 20টি আপেল, তার মধ্যে 1/4 অংশ পচে গেছে, 1/4 অংশ পচে গেছে, তাহলে 5 সমান কত পচে গেছে? 5টি আপেল। সবাই তোমরা অ্যান্সার করে দাও। 5টি আপেল পচে গেছে। ঠিক আছে, সুন্দর। কিন্তু এটা দেখে তোমরা সবাই 5-এ টিক করে দিয়ে চলে আসো, এটা তো নয়। বলেছে কটা আপেল ভালো আছে, তাহলে প্রথমে কটা ছিল? 20টা ছিল, সেখান থেকে 5টা খারাপ হয়ে গেছে, তাহলে 15টা আপেল ভালো আছে। বুঝতে পেরেছো কোথায় ভুলটা হয়? আর এগুলো কখন ভুল হয় বলো তো? যখনই আমরা প্র্যাকটিস কম করি আর পরীক্ষায় সরাসরি অঙ্ক করি, তখনই এগুলো ভুল হয়। তারপরের অঙ্ক বলছে দেখো, 16 নম্বর বলছে কোনটি সঠিক? 11/18, আচ্ছা, 11/18, 13/18, আচ্ছা ঠিক আছে, এটা একটা হলো। আর কি আছে? 7/13 আর 7/8, আচ্ছা আরেকটা দেখি, আরো দুটো আছে। 4/9 সমান 12/20, আর বলেছে কোনোটিই নয়। ঠিক আছে, মানে নান অফ দেম। তাহলে এখানে আমরা কি করব? আমরা চেক করব যে 18/11 থেকে 18/13 কি ছোট? কিভাবে হচ্ছে জিনিসটা? খানিকক্ষণ আগে আমরা করলাম যে ওপরে যদি লব কমে যায়, হর একই রেখে যদি লব কমে, তাহলে সেক্ষেত্রে ভগ্নাংশের মান বাড়ে না কমে। তাহলে এখানে কি হয়েছে? এখানে তো মান কমেছে, হর কিন্তু একই আছে, তাহলে এটা ভুল। আবার এখানে দেখি, এখানেও সেই একই রকম হচ্ছে না, এখানে একই রকম হচ্ছে না। তাহলে এখানে কি করতে হবে? এখানে লব একই আছে, হর চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে একটা মজার জিনিস দেখো 13 দিয়ে যদি 7কে আমরা ভাগ করি, তাহলে দশমিক, 13×5 = 65, তাহলে 0.5 আসছে অ্যাপ্রক্স আমাদের। আচ্ছা, আবার যদি 8 দিয়ে আমরা 7কে ভাগ করি, তাহলে 0.864, তাহলে এখানে আমাদের কি আসছে? 0.8 আসছে, এখানে 0.5 আসছে। তাহলে কি হচ্ছে? লব একই রেখে যদি হর কমানো হয়, সেক্ষেত্রে ভগ্নাংশের মান বাড়ে। তাহলে এটা হচ্ছে সঠিক। এটা সমান এটা নয়,
কারণ প্রথম তো 9 দিয়ে 20কে ভাগ করা যায় না, আর 4 × 3 = 12, 9 × 3 সমান এখানে 27 হতো। ঠিক আছে, আর নান অফ দেম তো কোনো অপশনই নয়। আচ্ছা, তারপর কি বলছে দেখি। 0.1, 17 নম্বর বলছে 0। হ্যাঁ, 0.1কে বলা হয় 0.1 সমান হচ্ছে 1, কি অপশন দিয়েছে 1.0, না 1 শতাংশ না, 1 দশমাংশ হবে, 1 দশমাংশ। আচ্ছা, তারপরে হয় 1 শতাংশ, তারপরে হয় 1 সহস্রাংশ। ঠিক আছে, 18 নম্বর কি বলছে দেখি। এখানে কয়টি চতুর্ভুজ আছে? দেখো, এটা খুব ভালোভাবে বোঝো। সব থেকে প্রথমে মনে রাখবে 4টি বাহু বা 4টি বাহু দ্বারা আবদ্ধ, এটাই হচ্ছে আমাদের চতুর্ভুজ। ঠিক আছে, এনি হাও থাকতে পারে, সেটা এরকম ভাবে থাকতে পারে, এরকম ভাবে থাকতে পারে, এরকম ভাবে থাকতে পারে, যেমন করে খুশি থাকতে পারে। ঠিক আছে, যেমন করে খুশি থাকতে পারে। আমাদের চতুর্ভুজ মানে 4টি বাহু দ্বারা আবদ্ধ সমতলিক জ্যামিতিক চিত্রই হচ্ছে চতুর্ভুজ। তাহলে এখানে কয়টা চতুর্ভুজ আছে? দেখো, 1, 2, 3। আচ্ছা, দেখো এখান থেকে যদি শুরু করি, ভালোভাবে জিনিসটা বোঝো। এখান থেকে আমরা শুরু করছি, তাহলে এখান থেকে শুরু করি। 1, 2, 3, 4, একটা হয়ে গেল। আবার এখান থেকে শুরু করছি, 1, 2, 3, 1, 2, 3, 4, চারটা হয়ে গেল। আবার এখান থেকে শুরু করছি, 1, 2, 3, 4, চারটে হয়ে গেল। তাহলে তিনটেই হচ্ছে, কারণ এখান থেকে তো আর কোনো রিপিট হচ্ছে না, তাই না? তাহলে তিনটে হচ্ছে আমাদের অ্যান্সার। যদি কেউ না বুঝতে পেরেছো, একটু ছবিটা জুম করে দেখবে, পজ করবে এবং নিজে গোনার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে তারপর অঙ্ক কি বলছে? 19 নম্বরের অঙ্ক বলছে 0.35। 19 নম্বরে বলছে 0.35-এর সঙ্গে কত যোগ করলে ফলাফল 1 হবে। তাহলে 1 মানে আমরা লিখতে পারি 1.00, আর এখানে আছে 0.35। এটা যদি আমরা টুক করে বিয়োগ করে নিই, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। কত হচ্ছে এটা? 5, 6, 0, 0.65। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 20 নাম্বার কি বলছে? 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি 87 হলে, 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি 87 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে। দেখো, এটা কিন্তু সুন্দর আছে। কিরকম? 20, প্রত্যেকদিন 20 অঙ্কটা সেই এদিকেই হচ্ছে। আচ্ছা, যাই হোক, 87 কত হচ্ছে? 87 হচ্ছে সমষ্টি। কটা সংখ্যার বলেছে? 3টি ক্রমিক পূর্ণ সংখ্যা বলেছে, 3টি ক্রমিক পূর্ণ সংখ্যা। তাহলে ক্রমিক মানে কি? যেগুলি পর পর হয়। ক্রমিক মানে যেগুলি পর পর হয়। ক্রমিক কথার অর্থ হচ্ছে যেগুলি পর পর আসে। যেমন 2, 3, 4, 7, 8, 9, 10, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। ঠিক আছে, এগুলি যেমন পর পর আসছে। আচ্ছা, 87, 87 কি হচ্ছে? 3টি ক্রমিক সংখ্যা। কটা? 3টি। তাহলে 3 দিয়ে 87কে যদি ভাগ করি, আমরা কত পাবো? 3 2 6, 29 হচ্ছে, সরি 27, 29 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 29, 29, 29, 29, এখানে অ্যান্সার কি পাচ্ছি আমরা? 29 যুক্ত 29 যুক্ত 29। কিন্তু এটাই কি আমাদের বলেছে? আমাদের তো ক্রমিক সংখ্যা বলেছে। তাহলে 29 থেকে 1 কম মানে 28, আবার 29, আবার 29 থেকে 1 বেশি মানে 30। এই তিনটে সংখ্যা যোগ করলেও কিন্তু যোগফল 87 আসছে। তাই আমাদের এখানে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 28। কেন হলো না? আমি তোমাদের বললাম যে বিজোড় সংখ্যায় কোনো সংখ্যা যদি থাকে, যেমন এটা 1, 2, 3টি আছে, যেমন এখানে 3 বলেছিল, আগের অঙ্কটায় 5 বলেছিল, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মাঝের সংখ্যাটি সবসময় গড় হবে। তাই কি বলেছে যে সব থেকে ছোট সংখ্যা কি ক্রমিকের মধ্যে? তাই ক্রমিক হচ্ছে পরপর 3টি সংখ্যা। তাই গড়ের থেকে 1 বিয়োগ করে দিলাম, গড়ের থেকে 1 যোগ করে দিলাম, তাহলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে সেট 3 আমাদের হয়ে গেল। সেট 4 আসবে কালকে। আর এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো। আর এই আমাদের পরিবেশ, সাধারণ জ্ঞান, বাকি যে যে ভিডিওগুলি আছে সেগুলি একটা সেটের মধ্যে দেওয়া আছে, মানে ইন্ডিভিজুয়ালি। যেমন আমাদের পরিবেশ একটা সেটের মধ্যে শেষ করে দেওয়া আছে, বা সাধারণ জ্ঞান এবং বাংলা, ইংরেজি এগুলো বাকি আছে। তো সেগুলো কালকেই আমি আপলোড করে দিচ্ছি, কাল পরশুর মধ্যে। তো
তো হয়তো তোমরা যদি এই ভিডিওটা আজকে না দেখে কাল পরশু দেখো, তাহলে তার মধ্যে এই চ্যানেলে ওই ভিডিওগুলি পেয়ে যাবে।